হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অ্যাক্সিস অনলাইন মেডিকেল স্কুলের পক্ষ থেকে। আমি মাহিম আছি আপনাদের সাথে এবং আজকে আমাদের আলোচনার বিষয় সেল সাইকেল। First of all, the definition of cell cycle. The cell cycle, it is a cyclical events leading to DNA replication to produce two daughter cells in response to extracellular growth factor. Cell cycle এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ নিওপ্লাস্টিক চেঞ্জের সাথে সেল সাইকেলের অনেক গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক আছে। সুতরাং আমাদের আজকের লেকচারে আমরা মূলত যে জিনিসটার উপরে গুরুত্ব দিব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল steps of cell cycle, regulators of cell cycle, and some clinical correlation of cell cycle. So এই ডেফিনেশনটা আমরা এক্সপ্লেইন করব আস্তে আস্তে স্টেপ ওয়াইজ। তো সেল সাইকেল, আমরা সেল সাইকেলের ইউজুয়ালি চারটা স্টেপ থাকে: গ্যাপ 1, এস ফেজ, গ্যাপ 2, অ্যান্ড এম ফেজ ফর মাইটোটিক সেল ডিভিশন। তো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে সেল এটা দুইটা স্টেজে থাকতে পারে। ওয়ান ইজ রেস্টিং স্টেজ, হুইচ ইজ অলসো কল্ড কুইশনস অর গ্যাপ 0 স্টেজ। এই স্টেজে একটা সেলের ডিভিশন এখনও শুরু হয়নি, অর্থাৎ এজন্যই বলা হয়েছে সেলটা রেস্টিং স্টেজে আছে। এবং এই সেলটাতে যখন সেল ডিভিশন প্রসেসটা শুরু হয়ে যায় তখন এই স্টেজটাকে বলা হয় ডিভাইডিং স্টেজ অর ডিভিশন স্টেজ। এবং এটা তিনটা পর্যায়ক্রমিক ধাপের মাধ্যমে হয়। ফার্স্ট অফ অল গ্যাপ 1, দেন এস ফেজ, দেন গ্যাপ 2, দেন এম ফেজ। এবং এটা আমরা পাশে যে ছবিটা আমরা দেখছি এই ছবিটার মধ্যে আমি ইলাবোরেট করার চেষ্টা করছি। তো ফার্স্ট অফ অল আমি ধরে নিচ্ছি একটা সেল রেস্টিং স্টেজে আছে, তার মানে এখানে কোনো ধরনের ডিভিশন শুরু হয়নি। সো ইট ইজ প্রেজেন্ট ইন কুইশনস অর গ্যাপ 0 স্টেজ। গ্যাপ 0 স্টেজে যখন একটা সেলের ডিভিশন শুরু হবে, অর্থাৎ ডিভাইডিং স্টেজটা শুরু হবে, এটা শুরু হবে একটা গ্রোথ ফ্যাক্টরের মাধ্যমে। Growth factor, it is the first step to initiate the cell division. No growth factor, no cell division. So, initially, একটা growth factor, এটা সোর্স সাধারণত এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বা অন্যান্য সেল থেকে আসতে পারে। এই গ্রোথ ফ্যাক্টর সেল সারফেসের গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং রিসেপ্টরের সাথে বাইন্ড করার পর গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরটা অ্যাক্টিভেশন হবে। দেন আমাদের সেলের সাইটোপ্লাজমে কিছু ডাউনস্ট্রিম সিগন্যাল ট্রান্সডিউসিং প্রোটিন আছে, এই প্রোটিনগুলো অ্যাক্টিভেশন হবে। এবং এই প্রোটিনগুলো যখন অ্যাক্টিভেশন হয় একটা সিরিজ অফ কাসকেড রিয়াকশনের মাধ্যমে আলটিমেটলি নিউক্লিয়ার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর অ্যাক্টিভেশন হবে। এবং নিউক্লিয়ার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো কিছু জিনকে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন করবে। এবং এই জিনগুলো যখন ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন হবে তখন যে প্রোটিনগুলো তৈরি হয় সেটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস ইনহিবিটর। এই যে আমরা একটা গ্রোথ সিগন্যাল আসলো গ্রোথ ফ্যাক্টরের মাধ্যমে এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস ইনহিবিটর তৈরি হলো, জাস্ট এর আগের যে অংশটুকু আমি এখানে একটা ডিমার্কেটিং পয়েন্ট দেখিয়েছি, এই পয়েন্টটাকে বলা হয় ট্রানজিশন বিটুইন গ্যাপ 0 অ্যান্ড গ্যাপ 1। সো হোয়াট আর দ্য স্টেপস অফ ট্রানজিশন বিটুইন দ্য গ্যাপ 0 অ্যান্ড গ্যাপ 1? ফার্স্ট অফ অল binding of growth factor with growth factor receptor. Step 2, activation of the growth factor receptor. Step 3, activation of downstream signal transducing protein. And step 4, activation of nuclear transcription factor. So these are the steps of transition between gap 0 and gap 1. So gap 1 স্টেজটা আমাদের শুরু হয়ে যাচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস ইনহিবিটর প্রোটিনটা তৈরি হওয়ার মাধ্যমে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন গ্যাপ 1। এই প্রোটিনগুলো তৈরি হওয়ার পর যে জিনিসটা হবে, আমাদের নর্মালি এখানে একটা বিষয় শুরুতে বলা আমাদের দরকার, সেটা হচ্ছে আমাদের নর্মাল যে সেলের নিউক্লিয়াসের রেটিনোব্লাস্টোমা নামে একটি প্রোটিন আছে। নর্মাল রেটিনোব্লাস্টোমা প্রোটিন ইউজুয়ালি যে কাজটা করে, যে আমাদের যে জিন আছে বা ডিএনএ আছে, কিছু কিছু জিন ডিএনএ রেপ্লিকেশনের জন্য রেসপন্সিবল, সেই জিনগুলোকে ইনহিবিট করে রাখে।
অ্যাজ এ রেজাল্ট একটা সেল কিন্তু এ কারণেই সবসময়ে ডিভিশন স্টেজের মধ্যে নাই। সো রেটিনোব্লাস্টোমা জিন, এটা নর্মাল ফাংশন, ইট ইনহিবিটস দ্য জিনস ফর ডিএনএ রেপ্লিকেশন। কিন্তু যখন গ্যাপ ওয়ানে এই 3টা প্রোটিন তৈরি হয়ে যায় এবং সেলে যদি কোনো ডিএনএ ড্যামেজ না থাকে, তার মানে আমাদের যে ডিএনএটা আছে জেনেটিক মেকআপ, এটাতে যদি কোনো মিউটেশন বা কোনো ধরনের ড্যামেজ যদি না থেকে থাকে, তখন সাময়িকভাবে রেটিনোব্লাস্টোমা জিনটা ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়। এবং এই প্রোটিনটা যখন ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়, তখন কিন্তু এই জিন ফর ডিএনএ রেপ্লিকেশন এটার ইনহিবিশন স্টেজটা উইথড্র হয়ে যায়, যার ফলে এই জিনটার কিন্তু ট্রান্সক্রিপশন ফলোড বাই ট্রান্সলেশন হবে এবং এই জিনটার ট্রান্সলেশনের ফলে কিছু প্রোটিনস তৈরি হবে, কিছু এনজাইমস তৈরি হবে, যেগুলো ডিএনএ রেপ্লিকেশনে হেল্প করবে। সো দিজ আর দ্য স্টেপস অফ গ্যাপ ওয়ান। তবে যদি গ্যাপ জিরোর পর গ্যাপ ওয়ানের শুরুতে এই প্রোটিনগুলো তৈরি হওয়ার পর দেখা যায় যে ডিএনএতে কিছু মিউটেশন আছে, ড্যামেজ আছে, তখন আমাদের নিউক্লিয়াসের আরও একটি প্রোটিন যেটাকে বলা হয়েছে TP53, এই প্রোটিনটার অ্যাক্টিভেশন হবে। এবং এই প্রোটিনটার অ্যাক্টিভেশন হলে 3টা ঘটনা ঘটতে পারে। প্রথম ঘটনাকে বলা হয়েছে কুইশেন্স, হুইচ ইজ অলসো নোন অ্যাজ টেম্পোরারি সেল সাইকেল অ্যারেস্ট। অর্থাৎ এই রেটিনোব্লাস্টোমা জিনটা এটাকে কিন্তু আর ইনহিবিট হবে না, তার মানে এই জিনটার ট্রান্সক্রিপশন হবে না এবং এনজাইমস ফর ডিএনএ রেপ্লিকেশন হবে না। সো এই কুইশেন্স অর্থাৎ টেম্পোরারি সেল সাইকেল অ্যারেস্ট, এটার উদ্দেশ্যটা হচ্ছে এই সেলটাকে আর ডিএনএ রেপ্লিকেশনের মধ্য দিয়ে না পৌঁছানো। এবং TP53 বা সংক্ষেপে একে P53ও বলা হয়, এই জিনটা বা এই প্রোটিনটা আরও কিছু অ্যাডিশনালস জিনকে অ্যাক্টিভেট করে, যার ফলে ডিএনএ রিপেয়ার প্রোটিনস তৈরি হবে এবং এই প্রোটিনসগুলোর মাধ্যমে আলটিমেটলি এই যে ডিএনএতে যে ড্যামেজগুলো ছিল সেই ড্যামেজটাকে রিপেয়ার হয়ে যাবে। এবং ডিএনএর ড্যামেজটা যখন রিপেয়ার হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু আবার রেটিনোব্লাস্টোমা জিনটার ইনহিবিট হয়ে যাবে। এবং এই জিনটা ইনহিবিট হওয়া মানে এই জিনটা ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন হয়ে যাওয়া। যদি ডিএনএ ড্যামেজ রিপেয়ার করা পসিবল না হয়, সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটাকে বলা হয়েছে সিনসেন্স বা পার্মানেন্ট সেল সাইকেল অ্যারেস্ট। অর্থাৎ এই সেলটা আর কখনোই সেল ডিভিশন প্রসেসের মধ্য দিয়ে আগাতে পারবে না এবং এই সেলটা আলটিমেটলি গ্যাপ জিরোতে চলে যাচ্ছে, অর্থাৎ এই সেল আর কখনোই ডিভিশন হবে না। তবে সেলের জন্য যদি এই জিনের মিউটেশনটা অনেক হার্মফুল থ্রেট হয়ে থাকে, তখন P53 এই সেলে কিছু চেঞ্জ হয়, যার কারণে অ্যাপোটোসিস প্রক্রিয়াটা, তার মানে হচ্ছে প্রোগ্রামড সেল ডেথটা কিন্তু ইনিশিয়েট হয়ে যায়। সো দিস ইজ দ্য রোল অফ P53। একটা ডিএনএ রেপ্লিকেশনের আগে সেই ডিএনএতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে, সেই প্রবলেমটাকে সমাধান করার উদ্দেশ্যে কিন্তু P53, এবং এই ফাংশনটার জন্য P53কে বলা হয় গার্ডিয়ান অফ দ্য সেল সাইকেল। এবং রেটিনোব্লাস্টোমা এই প্রোটিন যেহেতু এটা সবসময় জিন ফর ডিএনএ রেপ্লিকেশনকে ইনহিবিট করছে, এই প্রোটিনটাকে বলা হয় গভর্নর অফ দ্য সেল সাইকেল। সো আলটিমেটলি একটা সেলের আমাদের যে গ্যাপ ওয়ান স্টেজ, সেই গ্যাপ ওয়ান স্টেজে কিন্তু এনজাইমস ফর ডিএনএ রেপ্লিকেশন তৈরি হয়। নেক্সট যে স্টেজ, এই এনজাইমটাকে ব্যবহার করে আলটিমেটলি ডিএনএ ডুপ্লিকেশন বা ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা হয়। এখানে আমি একটা স্কেমেটিক ডায়াগ্রাম দেখিয়েছি। এখানে যে ক্রোমাটিন, এটা কিন্তু ডাবল স্ট্রাকচার্ড ক্রোমাটিন দেখিয়েছি। এটা ইন্ডিকেট করছে যে এখানে ডিএনএ রেপ্লিকেশনটা সংঘটিত হয়েছে। এবং এই যে স্টেজে ডিএনএ রেপ্লিকেশনটা সংঘটিত হলো, এটাকে বলা হয় এস ফেজ। এস ফেজের পরে যে নেক্সট স্টেজ, সেটাকে বলা হয় গ্যাপ টু স্টেজ। এবং গ্যাপ টু স্টেজে যে জিনিসটা হয়, যে এই যে ডিএনএটা রেপ্লিকেশন হলো, এই রেপ্লিকেশনে কোনো অ্যারোর আছে কিনা। যদি রেপ্লিকেশনে কোনো ধরনের অ্যারোর না থাকে, তাহলে আলটিমেটলি এই সেলটা কিন্তু এম ফেজে এন্ট্রি করছে, অর্থাৎ এই সেলটাতে কিন্তু ডিভিশন শুরু হয়ে যাবে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এটা মাইটোসিসের আন্ডারে। কিন্তু এই ডিএনএটা যেটা রেপ্লিকেশন হলো, রেপ্লিকেশন হওয়ার পরও যদি কোনো ধরনের অ্যারোর থাকে,
সেক্ষেত্রে কিন্তু P53 জিন আবারও অ্যাক্টিভেশন হবে এবং সেই সেলটাতে টেম্পোরারি সেল সাইকেল অ্যারেস্ট হবে, সেটার কারেকশন হবে এবং আলটিমেটলি কারেকশন হওয়ার পর সেলটা এম ফেজে এন্ট্রি করবে। সুতরাং এখানে আমরা দুটো জিনিস দেখতে পেলাম। P53 দুইটা জায়গায় রোল প্লে করেছে, একটি হচ্ছে গ্যাপ 1 এবং আরেকটি হচ্ছে গ্যাপ 2। এজন্য গ্যাপ 1 স্টেজে এই যে ডিএনএটার কোনো ধরনের প্রবলেম আছে কিনা, যেটা চেক হলো, রিচেক হলো, এই ঘটনাটাকে বলা হচ্ছে ফার্স্ট চেক পয়েন্ট। এই ফার্স্ট চেক পয়েন্ট এটা P53 এর একটা রোল আছে। অ্যাট দ্য সেম টাইম গ্যাপ 2তে এখানেও কিন্তু একটা চেকিংয়ের বিষয় এসেছে ডিএনএ রেপ্লিকেশনের পর, এজন্য গ্যাপ 2কে বলা হচ্ছে সেকেন্ড চেক পয়েন্ট। এবং আলটিমেটলি এই চেকিং রিচেকিংয়ের মাধ্যমে কিন্তু একটা সেল সাইকেল এন্ট্রি করছে এবং আলটিমেটলি সেলের ডিভিশন হচ্ছে। তার মানে একটা সেল কিন্তু গ্রোথ ফ্যাক্টর এসে বাইন্ড করলেই যে সেলটাতে ডিভিশন হচ্ছে বিষয়টা তা না। এখানে P53 ডিএনএটাকে চেকিং রিচেকিংয়ের মাধ্যমে আলটিমেটলি নির্ধারণ করছে এবং নিশ্চিত হচ্ছে যে এই ডিএনএতে কোনো মিউটেশন নাই। এবং এখানে দুইটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আমার কাছে যেটা ইম্পর্টেন্ট, এখানে এই P53 জিন বা প্রোটিন জিন থেকে আসছে, যেটা এই TP53 প্রোটিন বা এই জিনটাতে যদি মিউটেশন হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম যে নিওপ্লাস্টিক চেঞ্জগুলো আসে এই জিনটাতে মিউটেশনের কারণে। এই জিনটাতে মিউটেশনের কারণে অর্থাৎ সেল সাইকেলের গার্ডিয়ান এবং সেল সাইকেলের গভর্নর, ম্যাক্সিমাম নিওপ্লাস্টিক চেঞ্জ এই দুইটা জিনের মিউটেশনের কারণে হচ্ছে। এখানে একটা সিনড্রোম আছে, লি ফ্রাউমানি সিনড্রোম। এখানে সাধারণত একটা প্রোটিন, এটা তো দুইটা জিন থাকে, অ্যালিল থাকে। একটা অ্যালিল যদি হেরিডিটারি মিউটেশন হয়, লস অফ ফাংশন হয়, একটা জিন ইনট্যাক্ট, তখন সেটাকে বলা হয় লি ফ্রাউমানি সিনড্রোম। একইভাবে রেটিনোব্লাস্টোমা জিন, এই জিনটাতে যখন একটা অ্যালিল ইনট্যাক্ট, একটা অ্যালিল লস অফ ফাংশন জেনেটিক মিউটেশনের জন্য, এটা যদি হেরিডিটারি হয় এটাকে বলা হয় হেরিডিটারি অর ফ্যামিলিয়াল রেটিনোব্লাস্টোমা। এবং রেটিনোব্লাস্টোমা এবং TP53 বা P53 এই দুটো জিনকে বলা হয় টিউমার সাপ্রেসর জিন। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য সেল সাইকেল। আমরা শুরুতে যে বিষয়গুলোর উপর এমফাসাইজ করেছিলাম, স্টেপস, রেগুলেটরস এবং সাম ক্লিনিক্যাল টার্মস, এই বিষয় সম্বন্ধে আমাদের আজকে আলোচনা এ পর্যন্তই। সো আপনাদের যদি সেল সাইকেল বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে বা আরও অনেক জানার কিছু থাকে, আপনারা আমাদের ইউটিউব যে লিঙ্কটা আছে আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এখানে সাবস্ক্রাইব করে নেবেন এবং ডেফিনেটলি আপনাদের সবার সুন্দর এবং মতামত আশা করছি।